হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুবন্ধু WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইকোনমি সিরিজ। তো চলো আজকের কোশ্চেন কি আছে দেখে নিই। বলছে প্রাইসেস ক্যান বি স্টেবিলাইজড বাই, ওকে। তো বলছে প্রাইসকে কি করে আমরা স্থির রাখবো, স্টেবিলাইজ করব। তো জেনারেলি হয় কি, যখন কোনো দ্রব্যের দাম যখন বেড়ে যায় না, এটাকে আমরা কি বলি, কোনো দ্রব্য নয়, বেসিক্যালি যখন জেনারেল প্রাইস ইন্ডেক্স যখন বাড়তে থাকে সেটাকে আমরা ইনফ্লেশন বলি, ঠিক আছে। এবারে কথাটা হচ্ছে যে ইনফ্লেশনকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, বা দ্রব্য সামগ্রীর দামকে আমরা কীভাবে স্টেবিলাইজ রাখতে পারি। আইদার আমি চাইলে প্রোডাকশান বাড়িয়ে দিতে পারি। এবার দাম কেন বাড়ে বলো তো? ধরো মার্কেটের ডিমান্ড আছে আলুর 50 কেজি ধরে নাও, এবার মার্কেটে সাপ্লাই আছে সাপোজ 30 কেজি, তাহলে স্বাভাবিক তো মার্কেটে সাপ্লাই আছে কম, ডিমান্ড আছে বেশি, তাহলে এক্ষেত্রে কী হবে, অবভিয়াসলি দাম তো বাড়বে, তাই না? তাহলে এই রকম ক্ষেত্রে যদি আলুর দামকে স্টেবল রাখতে হয় আমাকে প্রোডাকশান বাড়াতে হবে, এই একটা গল্প। আর একটা বলেছে কি, কন্ট্রোলিং দ্য সাপ্লাই অফ মানি, ঠিক আছে। আচ্ছা বলো তো, এভাবেও তো করতে পারি। আমি চাইলে, লোকজন কিনতে চাইছে কেন? কারণ লোকজনের কাছে টাকা আছে তাই। বেসিক্যালি ইনফ্লেশন হয় অনেকগুলো তো কারণ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে কি, মানি সাপ্লাই যদি বেড়ে যায়, লোকজনের কাছে যদি লিকুইড ক্যাশ যদি বেশি থাকে, তখন লোকে কিনতে চায় বেশি, লোকজনের ডিমান্ড বেশি হয়ে যায়। তাহলে আমি যদি এরকম করি বা আমরা যদি এরকম করি যে লোকজনের যদি মানির যে লিকুইড ক্যাশটা যদি আমি কমিয়ে দিই, তাহলে কী হবে, তার লোকজনের ডিমান্ড কিন্তু অটোমেটিক্যালি রিডিউস হবে। তাহলে হয় আমি চাইলে আমি প্রোডাকশান বাড়াতে পারি, বা আমি চাইলে মানি সাপ্লাইকে কন্ট্রোল করতে পারি বা মানি সাপ্লাইকে কমিয়ে দিতে পারি। তাহলে কী হবে, লোকজনের হাতে লিকুইড ক্যাশ কমে যাবে, লোকজন এমনিই কম কিনবে। তাহলে আমি কি করতে পারি না, প্রাইসকে স্টেবিলাইজ করতে পারবো, অবভিয়াসলি। তাহলে বুঝতে পারছো, তাহলে আনসার কী হবে, A and B উইল বি দ্য রাইট আনসার। ডিভ্যালুয়েশন মানে যে ডিভ্যালুয়েট করা, মানে এটা কি না, যদি আমাদের দেশের কারেন্সির ভ্যালু অন্য কোনো দেশের কারেন্সির ভ্যালুর সাপেক্ষে, কারেন্সির সাপেক্ষে যদি আমরা কমিয়ে দিই, ঠিক আছে, তাকে বলা হয় ডিভ্যালুয়েট করা। তো জেনারেলি আমরা ডিভ্যালুয়েট করি এক্সপোর্টকে প্রমোট করার জন্য, ঠিক আছে, এক্সপোর্টকে প্রমোট করার জন্য। এই কথাগুলো মাথায় রাখো একটুখানি, এগুলো কিন্তু ইটসেলফ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ক্যান বি লেভিড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। তো বলছে কোন ট্যাক্সটা স্টেট গভর্নমেন্ট লেভি করে। বাই দ্য ওয়ে, ট্যাক্স কাকে বলে বলো তো? ট্যাক্স বলতে বোঝায় যে আমরা কোনো কিছু পাবো, হ্যাঁ, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে আমরা গভর্নমেন্টকে কম্পালসারিলি যা পেমেন্ট করি সেটাকে বলা হয় কি, ট্যাক্স বলা হয়, ঠিক আছে। তো ট্যাক্স আমরা গভর্নমেন্টকে পেমেন্ট করি, ইটস আওয়ার ডিউটি, ঠিক আছে। তার বিনিময়ে আমরা কিছু পাবো এটা এক্সপেক্ট করবো না, পেতেও পারি নাও পেতে পারি। এবারে সরকার ট্যাক্স কেন নেয়? সরকার ট্যাক্স নেয় টু রান দ্য মেশিনারি। এই যে গভর্নমেন্টের যে মেশিনারি আছে, ঠিক আছে, এই এতজনকে স্যালারি দিতে হয়, অ্যালাউন্সেস দিতে হয়, এত ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সমস্ত কিছু আছে, তো তার জন্য সরকারকে তো আয় করতে হবে, ঠিক আছে। তো তার জন্য ট্যাক্স হচ্ছে একটা ওয়ে অফ রেভিনিউ অফ গভর্নমেন্ট, ঠিক আছে। ট্যাক্স হচ্ছে একটা ওয়ে অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, তো ট্যাক্স লাগু করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, লাগু করে স্টেট গভর্নমেন্ট, লাগু করতে পারে লোকাল সেলফ গভর্নমেন্ট, লাগু করতে পারে, ঠিক আছে। তো জানতে চাইতে এদের মধ্যে কোন ট্যাক্সটা স্টেট গভর্নমেন্ট লাগু করে। আচ্ছা দেখো, ওয়েলথ ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করে, ঠিক আছে। ইনকাম ট্যাক্স ওটাই, এটা একটা ডাইরেক্ট ট্যাক্স এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করে। প্রফেশন ট্যাক্স, এটা কিন্তু একটা ডাইরেক্ট ট্যাক্স এবং এটা স্টেট গভর্নমেন্ট লাগু করে। মাইন্ড ইট, এক্সপোর্ট ডিউটি কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স, ওকে। তো এটাকে আমরা বলি এক্সপোর্ট ডিউটি। জেনারেলি হয় কি, যে আমাদের দেশ থেকে যখন বাইরে কোনো কিছু আমরা এক্সপোর্ট করি, তো তার জন্য কি করা হয়, এক্সপোর্ট ডিউটি লাগু করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো আনসার কী হবে তাহলে, সি উইল বি দ্য রাইট আনসার। পরে তো আমি ট্যাক্স রিলেটেড MCQ যখন করাবো আরও ডিটেলসে করাবো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অফ আ কান্ট্রি। তো ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি জানতে চেয়েছে, ওকে। দেখো, ব্যালেন্স অফ পেমেন্ট বলতে বোঝায় ইটস আ সিস্টেমেটিক রেকর্ড অফ ইকোনমিক ট্রানজ্যাকশন বিটুইন আ কান্ট্রি অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এরকম টাইপের আমরা কি বলি না, ব্যালেন্স অফ পেমেন্ট বলি। কয়েকটা কথা বলে রাখি, যে ব্যালেন্স অফ পেমেন্ট অল ওভার ওয়ার্ল্ডে কে রেকর্ড রাখে? অল ওভার ওয়ার্ল্ডে রেকর্ড রাখে IMF, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার কান্ট্রিতে ব্যালেন্স অফ পেমেন্টের হিসাব কে রাখে? ওই দেশের সেন্ট্রাল ব্যাংক,
ওই দেশের সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, তাহলে আমাদের দেশে ব্যালেন্স অফ পেমেন্টের রেকর্ড কে রাখবে? আরবিআই রাখবে। ঠিক আছে, আরবিআই রাখবে। এই কথাগুলো মাথায় রাখো। আর একটা কথা যদি আসে, অল ওভার ওয়ার্ল্ডে ব্যালেন্স অফ পেমেন্টের ভ্যালু কত হবে? ঠিক আছে, অল ওভার ওয়ার্ল্ডে হবে কত? ব্যালেন্স অফ পেমেন্টের ভ্যালু হবে 0। স্বাভাবিক জিনিস, কোনো দেশ প্লাসে থাকলে কোনো দেশ মাইনাস থাকবে, ওভারঅল যদি অ্যাড করি তো 0 হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু মাথায় রেখো। আরেকটা কথা কি, কোনো একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্টের যদি ঘাটতি হয়, আগের দিনে আমরা এমসিকিউ সলভ করেছিলাম, লোন কে দেয়? কে দেবে? এই IMF দেবে। ঠিক আছে, মাইন্ড ইট। চলো এবারে আমরা দেখি যে এর আনসার কী হবে। তো বলছে রেকর্ডস অফ দ্য কান্ট্রিজ ইকোনমিক ট্রানজ্যাকশনস উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মাইন্ড ইট, ইকোনমিক ট্রানজ্যাকশন হতে হবে। ঠিক আছে, তো এ উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাই। ল্যান্ড রিফর্মস রেফার্স টু গভর্নমেন্টস এফোর্ট অ্যাট। ঠিক আছে, তো ল্যান্ড রিফর্মসে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কী করেছে জানতে চেয়েছে? অ্যাবলিশিং ওনারশিপ রাইটস অফ নন কাল্টিভেটিং ল্যান্ডলর্ডস। ঠিক আছে, তো অবভিয়াসলি এটা তো আনসার হবেই হবে। এবং এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি টেনেন্সি রিফর্ম। টেনেন্সি রিফর্ম। এছাড়াও ওই ল্যান্ড রিফর্মে আমরা একাধিক কাজকর্ম করেছি। কি কি করেছি? নাম্বার 1, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ। ঠিক আছে, আমরা এই মধ্যস্থতাকারী লোকজনকে আমরা তুলে দিয়েছি, স্পেশালি তাদেরকে আমরা জমিদার টমিদার নামে চিনতাম। ম্যাক্সিমাম সিলিং অফ ল্যান্ড করেছি এবং দিয়ে আমরা কি করেছি? ল্যান্ডগুলো রিডিস্ট্রিবিউট করে দিয়েছি। ঠিক আছে, লোকজনের মধ্যে আমরা ভাগ বাটোয়ারা করে দিয়েছি। এবং অবভিয়াসলি ওনারশিপ রিফর্ম তো আমরা করেইছি। এবং তার সাথে সাথে ট্রাইবাল ল্যান্ড যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমরা প্রোটেক্ট করেছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে পাঞ্জাবে যখন ল্যান্ড রিফর্ম চলছিল সেখানে ল্যান্ড রিফর্ম রিলেটেড একটা কেস হয়েছিল, যেটা ভারতের কনস্টিটিউশনে একটা বিরাট বড় একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল। তো আমাকে তোমরা কমেন্ট করে জানিও সেই কেসটার নাম কী ছিল। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন দ্য 90s কি জানতে চেয়েছে? গ্রোথ রেট অফ প্রাইমারি সেক্টর ওয়াজ হাইয়েস্ট। অবভিয়াসলি নট। গ্রোথ রেট অফ সেকেন্ডারি? অবভিয়াসলি নট। গ্রোথ রেট অফ দ্য টার্সিয়ারি সেক্টর ওয়াজ হাইয়েস্ট। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ইভেন আমি যদি লাস্ট 2021 এবং 2022 কদিন পরেই বাজেট পেশ হয়ে যাবে। ঠিক আছে, এবং তার আগে আগে ইকোনমিক সার্ভে বেরিয়ে যাবে, কদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা দেখে নিই যে সবকটা সেক্টর ওয়াইজ কন্ট্রিবিউশন কত আমাদের জিডিপিতে। ঠিক আছে, দেখো প্রাইমারি সেক্টর কন্ট্রিবিউশন করেছে 21.82%। ওকে, সেকেন্ডারিতে 24.29%, টার্সিয়ারিতে কন্ট্রিবিউশন করেছে 53.89%। তাহলে বুঝতে পারছো সেক্টর ওয়াইজ দেখতে গেলে টার্সিয়ারি সব থেকে বেশি কন্ট্রিবিউট করে, তারপর সেকেন্ডারি। ঠিক আছে, তারপরে প্রাইমারি সেক্টর। ঠিক আছে, মাথায় রেখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে চলো। দ্য টার্ম প্রুডেন্সিয়াল নর্মস ইজ অ্যাসোসিয়েটেড উইথ। দেখো প্রুডেন্সিয়াল নর্মসে এই কনসেপ্টটা প্রথম এসেছিল ওই 1991-92 সালে। ঠিক আছে, এবং অন দ্য রেকমেন্ডেশন অফ নরসিমহাম কমিটি। নরসিমহা 1। ঠিক আছে, নরসিমহা 1 কমিটি তোমরা জানো, এটা ব্যাংকিং রিফর্ম রিলেটেড কমিটি। প্রথমটা নিয়েছিলাম 1991 সালে, সেকেন্ডটা নিয়েছিলাম 1998 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট দুখানা। তো এই নরসিমহা কমিটি 1-এর রেকমেন্ডেশনে এই প্রুডেন্সিয়াল নর্ম নিয়েছিলাম। বেসিক্যালি কিছুই না, এই যে এনপিএ যেগুলো হয় না, এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, যেগুলোকে আমরা বলি ব্যাড লোন। ঠিক আছে, মানে অনেক সময় হয় কি যে ব্যাংক থেকে লোকজন লোন নিয়ে চলে গেল, পরে আর রিপেমেন্ট করলো না। ঠিক আছে, তো এই এনপিএ রিলেটেড হচ্ছে একটা প্রোটোকল হচ্ছে কি না এই প্রুডেন্সিয়াল নর্মস। এনপিএ রিলেটেড একটা নর্ম হচ্ছে প্রুডেন্সিয়াল নর্মস। ঠিক আছে, যাতে ব্যাংকের এনপিএ যাতে কমে। ওকে, আরবিআই এই প্রুডেন্সিয়াল নর্মস দিয়েছে। তো অবভিয়াসলি আমাকে বলে এই কথাগুলো শুনে তোমার কী মনে হয়, এগুলো হবে কি? তো অবভিয়াসলি আনসার কী হবে? ব্যাংকিং সেক্টর রিফর্ম। পরীক্ষা এটাও আসতে পারে যে প্রুডেন্সিয়াল নর্মসটা আমরা নিয়েছিলাম কোন কমিটির রেকমেন্ডেশনে। তো আনসার কী হবে? নরসিমহা কমিটি 1-এর রেকমেন্ডেশনে। চলো নেক্সট কোশ্চেন। গ্রিন রেভলিউশন ওয়াজ মোস্ট সাকসেসফুল ইন দ্য। তো গ্রিন রেভলিউশন কবে হয়েছিল তোমরা জানো যে 1966 onwards হয়েছিল। তাহলে অ্যাকর্ডিং টু অপশান আনসার কী হবে? 60 উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, তো গ্রিন রেভলিউশন কোথায় হয়েছিল তোমরা জানো? পাঞ্জাব, হরিয়ানা এবং ওয়েস্টার্ন ইউপিতে হয়েছিল। ঠিক, এবং কোন সেক্টরে হয়েছিল বা কোন ফিল্ডে হয়েছিল? অবভিয়াসলি এগ্রিকালচার এবং স্পেসিফিক্যালি হুইট। ঠিক আছে, হুইট, গম উৎপাদনে হয়েছিল।
ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা, হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? তাহলে এটা আনসার কি হবে? MS স্বামীনাথন। ওকে, MS স্বামীনাথন। এই কথাগুলো মাথায় রেখো এবং প্যারালালি রিমেনিং যে কটা রেভলিউশন আছে সেগুলো লিস্ট কিন্তু তোমরা পড়ে রেখো, ঠিক আছে। যেমন পিঙ্ক রেভলিউশন, রাউন্ড রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, এগুলো যেগুলো আছে সব কটা কিন্তু পড়ে রাখবে। নেক্সট চলো, দ্য অবজেক্টিভ অফ দ্য প্ল্যান স্ট্র্যাটেজি ফলোড ইন দ্য ফার্স্ট 7 প্ল্যানস ওয়ার। তো বলছে প্রথম 7খানা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে আমাদের মেন স্ট্র্যাটেজি কী ছিল, ঠিক আছে। তো দেখবো কি সেখানে আমাদের প্রধান ফোকাস এরিয়া ছিল অ্যাচিভিং সেলফ রিলায়েন্স। তো সেটা আমাদের মেন অবজেক্টিভ ছিল প্রথম 7খানা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট চলো, আফটার হুইচ 5-year প্ল্যান প্ল্যানিং হ্যাড টু বি গিভেন আ শর্ট হলিডে। তোমাদের আশা করি মনে হচ্ছে আফটার হুইচ 5-year প্ল্যান জানতে চেয়েছে। দেখো আমি আগের দিন করিয়েছিলাম তোমাদের, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? 1951 থেকে 56, তাই না? সেকেন্ড হয়েছিল কবে? 1956 থেকে 61, মনে আছে আশা করি। থার্ড যদি বলে 1961 to 66, ঠিক। দেখো ফোর্থ তো আর হয়নি, মানে ফোর্থ হয়েছিল কবে? হিসাব মতো 66 থেকে হওয়ার কথা ছিল 71 পর্যন্ত, তা তো হয়নি। 66 থেকে 69 পর্যন্ত এই পোর্শনটা ছিল কি? প্ল্যান হলিডে। তাহলে আনসার কি হবে? আফটার হুইচ 5-year প্ল্যান জানতে চেয়েছে, তাহলে আনসার কি হবে? আফটার থার্ড 5-year প্ল্যান উইল বি দ্য রাইট আনসার। আর ফোর্থ 5-year প্ল্যান কবে হয়েছিল তোমরা জানো? 1969 থেকে 74, ঠিক আছে। আর একবার বলে দিই, ফার্স্ট 5-year প্ল্যানের মডেল ছিল কি? তোমাদের মনে আছে আশা করি, হ্যাটাডোমার মডেল। সেকেন্ড 5-year প্ল্যান কী ছিল? নেহেরু মহালানবিস স্ট্র্যাটেজি। আর থার্ড কী ছিল? গ্যাডগিল যোজনা, ঠিক আছে, মনে রেখো। থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল বিকজ অফ ওয়ার, ঠিক আছে। এবং ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল বিকজ অফ রিফিউজি ক্রাইসিস এবং অবভিয়াসলি খরার জন্য, ঠিক আছে। এই কথাগুলো মাথায় রেখো। ইন এ ডেভেলপড ইকোনমি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেটস ইন দ্য। তো বলছে যে ডেভেলপড ইকোনমিতে সব থেকে বেশি পরিমাণে, মানে সব থেকে বেশি নাম্বার অফ লোকজন কোন সেক্টরে কাজ করে জানতে চেয়েছে। তো আনসার হবে কি? টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে। প্রাইমারি সেক্টর বলতে বোঝায় কি বলতো? না, যেগুলো এগ্রিকালচার এবং অ্যালিয়েড সেক্টরের সঙ্গে যেগুলো রিলেটেড, মাটির সঙ্গে কাছা বা মাটি রিলেটেড যাবতীয় যা কিছু, মাইনিং বলো, এগ্রিকালচার বলো, ঠিক আছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি বলো, এগুলো সবই প্রাইমারি সেক্টরের সঙ্গে রিলেটেড। সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে প্রাইমারি সেক্টরের র মেটেরিয়ালকে ইউজ করে যারা প্রোডাকশান হাউস, যেগুলো প্রডিউস করে ইন্ডাস্ট্রি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি। টার্সিয়ারি সেক্টর মানে হচ্ছে পরিষেবা, ঠিক আছে, সার্ভিস দেওয়া, যে কোনো সার্ভিস দেওয়া হচ্ছে টার্সিয়ারি সেক্টরের কাজ। তো অবভিয়াসলি সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সেন্টার স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশন আর লুকড আফটার বাই। বলছে যে সেন্টার স্টেট যে ফাইন্যান্সিয়াল রিলেশন আছে তো সেটা কে দেখে? তো তোমরা জানো তার জন্য একটা কমিশন আছে, ঠিক আছে। প্রত্যেক 5 বছর অন্তর কি করে না, প্রেসিডেন্ট প্রত্যেক 5 বছর অন্তর কি করা হয় না, ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করে। ওকে, এখানে একজন কমিশনার প্লাস 4 আদার কমিশনার্স থাকে, তোমরা জানো। এবং এই ফাইন্যান্স কমিশনের আর্টিকেল কত? আর্টিকেল 280-তে আছে। এবং ফাইন্যান্স কমিশন কি করে? সেন্টার এবং স্টেটের মধ্যে রেভিনিউ ডিস্ট্রিবিউট করে। এখন চলছে 15th ফাইন্যান্স কমিশনের, 15th ফাইন্যান্স কমিশন চলছে, যার টেনিওর হচ্ছে 2020 থেকে 2025 এবং যার চেয়ারম্যান কে আছে? NK সিং, ঠিক আছে, NK সিং। ওকে, এই কয়েকটা কথা মাথায় রেখো। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইনক্রিজেস কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন প্রোডাকশান। তো বলছে নিচের কোনটা প্রোডাকশান বাড়ার সাথে সাথে সেটাও বাড়ে, জানতে চেয়েছে। আচ্ছা, কস্টের কথা বলতে গেলে বলে দিই, কস্ট বলতে বোঝায় যে উৎপাদন করতে গেলে আমাদের যেটা লাগে, যা যায়, ঠিক আছে, তাকে বলা হয় কস্ট। তো প্রোডাকশান কস্টের মধ্যে কি কি আছে বলো তো? একটাকে বলা হয় ফিক্সড কস্ট, একটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। ফিক্সড কস্ট বলতে বোঝায়, শুনে নাও, আহামরি কিছুই নেই, এগুলো হচ্ছে তোমার মাইক্রো ইকোনমির কনসেপ্ট। হ্যাঁ, ফিক্সড কস্ট বলতে বোঝায় যেই সমস্ত কস্টগুলো যেগুলো উৎপাদনের সঙ্গে এই কস্টের কোনো লেনাদেনা নেই। উৎপাদন যদি 0 ইউনিটও হয় তাও কি এই কস্টটা থাকবে। যেমন ধরো আমি যদি বলি মেশিনারির কস্ট, ল্যান্ডের জন্য কস্ট, ঠিক আছে, এইগুলো তোমার হচ্ছে কি না ফিক্সড কস্ট। তুমি উৎপাদন না করলেও তুমি যদি মেশিন কিনে থাকো তোমাকে তার জন্য কস্ট ইনকার করতে হয়েছে। তুমি যদি একটা ল্যান্ডকে তুমি যদি রেন্ট নাও, উৎপাদন করতে গেলে তো ল্যান্ড লাগবে,
তার জন্য তোমাকে কী করতে হবে, একটা কস্ট বিয়ার করতে হবে। তুমি উৎপাদন করো বা না করো, তাহলে এখানে এই কস্টগুলো কিন্তু ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, আর একটা বলা হয় কি ভেরিয়েবল কস্ট, যেটা উৎপাদন বাড়া কমার সাথে সাথে এই কস্টটাও বাড়া কমা হয়। যেমন ধরো র মেটেরিয়াল, আমি যদি বেশি র মেটেরিয়াল কিনি বেশি কস্ট হবে, কম র মেটেরিয়াল কিনলে আমার কম কস্ট হবে। বেশি যদি আমি লেবার রাখি বেশি কস্ট হবে, কম লেবার রাখলে আমার কম কস্ট হবে। সিম্পল জিনিস। তাহলে বলছে বলো তাহলে কোনটা উৎপাদন বাড়ার সাথে সাথে কস্ট বাড়বে, তো অবভিয়াসলি এটাকে আমরা বলবো কি ভেরিয়েবল কস্ট বলবো। আর জানো তো এফসি এবং ভিসিকে যদি অ্যাড করি তাহলে পাবো টোটাল কস্ট, ঠিক আছে, টোটাল কস্ট পাবো। আচ্ছা চলো, মার্জিনাল কস্ট বলতে কি বোঝায় বলো তো? মার্জিনাল কস্ট বলতে বোঝায় 1 ইউনিট এক্সট্রা কোনো কিছু উৎপাদন করতে গিয়ে, ঠিক আছে, এক্সট্রা যে কস্ট আমাকে বিয়ার করতে হয় বা কোনো একটা ফার্ম যে কস্ট বিয়ার করে তাকে বলা হয় মার্জিনাল কস্ট। আর অ্যাভারেজ কস্ট বলতে বোঝায় কি টোটাল কস্ট বাই টোটাল প্রোডাকশন, টোটাল নাম্বার অফ ইউনিট যা আমি উৎপাদন করেছি যদি দিই তাহলে সেটাকে আমরা বলবো কি না অ্যাভারেজ কস্ট। জেনারেলি অ্যাভারেজ কস্ট ইকুয়ালস টু প্রাইস হয়ে থাকে, ঠিক আছে। এবারে কেন হয়ে থাকে কী ব্যাপার, তার জন্য মাইক্রো ইকোনমি আমাদের কিছু থিওরি পড়তে হবে, ঠিক আছে। কস্ট অফ প্রোডাকশন বলে একটা তোমার চ্যাপ্টার আছে, হ্যাঁ, কস্ট অফ প্রোডাকশন, ছেড়ে দাও গুলি মান, তো এইটুকু মাথায় রেখো। চলো নেক্সট। দ্য পোভার্টি লাইন ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিফাইন্ড অন দ্য বেসিস অফ, তো বলছে পোভার্টি লাইন আমাদের ইন্ডিয়াতে কার ভিত্তিতে করা হয়েছে, তো প্ল্যানিং কমিশন বলেছে অন দ্য বেসিস অফ ক্যালোরি ইনটেক ইন্ডেক্স, ঠিক আছে। তো বলেছে যে আমাদের দেশে ওভারঅল যদি 2250 কিলো ক্যালোরি ওভারঅল, ঠিক আছে, স্পেসিফিক্যালি বলতে গেলে আরবান এরিয়াতে যদি কোনো ব্যক্তি 2100 কিলো ক্যালোরি যদি সে ফুড এফোর্ড করতে পারে তাহলে সে পুয়ারের আন্ডারে আসে না। আর যদি আমি রুরাল এরিয়ার কথা যদি বলি তাহলে যদি কোনো ব্যক্তি মোটামুটি 2400 কিলো ক্যালোরির মতো যদি ফুড এফোর্ড করতে পারে তাহলে তাকে আমরা পুয়ার বলবো না, ঠিক আছে। আর অন অ্যাভারেজ যদি বলি 2250 কিলো ক্যালোরি, তো মাথায় রেখে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা, পভার্টি মেজার করার জন্য একাধিক মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে হেড কাউন্ট রেশিও, ঠিক আছে, হেড কাউন্ট রেশিও। আচ্ছা, একটা তো ক্যালোরি ইনটেক গেল, যেটা কোশ্চেনে আছে। এছাড়া হচ্ছে আর কি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এটা আছে, এইটা করেছে ইউএনডিপি, আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে। এই কয়েকটা কথা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। দ্য হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়াস, তো বলছে হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোন পরিকল্পনা মানে কোন প্ল্যানের সঙ্গে রিলেটেড, তো তোমরা জানো এটা হবে কি ডিউরিং 6th 5-year প্ল্যান, সরি, তা তোমরা জানো কি আনসার কি হবে, বলছে দ্য হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিয়াস, তো বলছে হেভি অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কোন প্ল্যানের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। তো তোমরা জানো এটা নেহরু এবং মহালানবি স্ট্র্যাটেজির সঙ্গে রিলেটেড ছিল, ঠিক আছে। ইউএসএসআর থেকে আমরা খুব আকৃষ্ট হয়ে আমরা এই কনসেপ্টটা আমরা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলাম এবং সেটা হয়েছিল অবশ্যই 2nd 5-year প্ল্যানে, ঠিক আছে। এবং তোমাদের আশা করি মনে আছে দুর্গাপুর, ভিলাই, হ্যাঁ, এবং তোমার হচ্ছে রৌরকেল্লা, এই বড় বড় জিনিসগুলো আমরা বানিয়েছিলাম। আবারও বলে দিই, দুর্গাপুর বানিয়েছিলাম ইউকে টেকনোলজিতে, ঠিক আছে, ভিলাই বানিয়েছিলাম আমরা রাশিয়ার টেকনোলজিতে এবং রৌরকেল্লা আমরা বানিয়েছিলাম কি জার্মানি টেকনোলজিতে, মাথায় রেখো কিন্তু, ঠিক আছে। এটাকে 2nd 5-year প্ল্যান মানে হচ্ছে নেহরু মহালানবি স্ট্র্যাটেজি, ঠিক আছে। আর 6th 5-year প্ল্যানে যদি বলে একাধিক ইম্পর্টেন্স আছে, তাও একটা বলে দিই, এই সময় কিন্তু আমরা বানিয়েছিলাম নাবার্ড, ঠিক আছে, নাবার্ড বানিয়েছিলাম, এক্সিম ব্যাংক বানিয়েছিলাম, ঠিক আছে। নাবার্ড বানিয়েছিলাম 12ই জুলাই 1982, এটাও বানিয়েছিলাম 1982-তে, ঠিক আছে। মাথায় রাখো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন চলো। বলছে গ্রিন রেভলিউশন হ্যাজ লেড টু মার্কড ইনক্রিজ ইন, তো বলছে গ্রিন রেভলিউশন কোনটা বাড়িয়েছে বা কোনগুলো বাড়িয়েছে জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, বলে দেখো প্রোডাক্টিভিটি অফ হুইট, হ্যাঁ হবে, অবভিয়াসলি হবে। দেখো একটা সময় ছিল যখন আমরা কিন্তু আমাদের দেশে গমের জন্য আমরা ইম্পোর্টের ওরিয়েন্টেড নির্ভর ছিলাম, ঠিক আছে। এবং তোমাদের মনে আছে আশা করি ইউএসএ থেকে আমরা গম আমদানি করতাম, একটা চুক্তি হয়েছিল, তার নাম হচ্ছে PL 480, মনে আছে তো। অবভিয়াসলি গ্রিন রেভলিউশনের ফলে গম উৎপাদন তো বেড়েইছে।
রিজিওনাল ইনইকুয়ালিটি, অবভিয়াসলি তার সাথে সাথে রিজিওনাল ইনইকুয়ালিটিও বেড়েছে। কোনো কোনো এলাকা দেখবো বেশি ডেভেলপ করেছে, কোনো কোনো জায়গাগুলো সেই তুলনায় ডেভেলপ করেনি, ফলে রিজিওনাল ইনইকুয়ালিটি কিন্তু বেড়েছে। ইন্টারপার্সোনাল ইনইকুয়ালিটি এটাও হয়েছে। বলা হয় যে গ্রিন রেভলিউশনের ফলে সেই সমস্ত কৃষকরা বেনিফিটেড হয়েছে যারা অলরেডি বড় বড় বিগ ফার্মার্স ছিল, ছোটোখাটো ফার্মারদের কিন্তু বেনিফিট করেনি। তো অবভিয়াসলি অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আজকের এই 15খানা থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, গুড বাই।